নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমি একটু অন্য ধারায় চলে যাচ্ছি। অন্য ধারা কেন যেতে হচ্ছে? দেখো, প্রত্যেকেই তোমরা জানো যে এই যে 3/3/2024 এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যে পরীক্ষাটা হতে চলেছে এই রবিবার 10:30 থেকে, সেই পরীক্ষার জন্য আমি শেষ টিপস অর্থাৎ কিছু কথা আমি কিন্তু বলবো। দেখো, আমি ভেবেছিলাম বলবো না, তবু কিন্তু বলতেই হচ্ছে। কারণ দেখো, এই যে আজ 1 তারিখ, আজ কিন্তু 1 তারিখ, 3 তারিখে তোমাদের পরীক্ষা, তো মিডিলে কালকের দিনটা কিন্তু পাচ্ছ। সেই জন্য আমি একটু কথা বলে রাখি পরীক্ষার সংক্রান্ত বিষয়ে। আমি এখন এই সংক্রান্ত ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুরা আমাকে ভীষণভাবে অনুরোধ করার জন্য যে স্যার একটু অন্তত শেষ মুহূর্তে কিছু বলে দিন, সেই কারণে কিন্তু আমি বাধ্য হলাম। কারণ তোমরা প্রত্যেকেই জানো এই যে 3 তারিখে, এই 3/3/2024, এই 3/3/2023 আজ থেকে 1 বছর আগে আমার পিতা কিন্তু গত হয়েছেন অর্থাৎ স্বর্গ লাভ করেছিলেন। তোমরা প্রত্যেকেই কিন্তু জানো। তার উপরে কিন্তু অজস্র কথা আমি বলেছি, অজস্র ভিডিওতে কিন্তু বলেছি। ফলে আমি কিন্তু ইমোশনালি টোটালি ডিসব্যালেন্স এখন। তবুও যেহেতু তারা বলেছে স্যার আমাদের কথা ভাবনা চিন্তা করে যদি একটু বলে দেন কিছু, তারা তো জানে না ব্যাপারটা কি হয়ে আছে। আমি সেই কথা মাথায় থাকা সত্ত্বেও যেহেতু তারা অনুরোধ করেছে, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমাকে করতে হচ্ছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমার ফেসবুক পেজ বা ইউটিউব ব্যানারে একটা কথা লেখা আছে যে আমি কথা দেই না, কথা রাখি, এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার। সেদিক থেকে তোমরা যেহেতু অনুরোধ করেছো, তাই আমার মনে হয় যেন অনুরোধ রাখাটা একান্ত প্রয়োজন। তাই এক্ষুনি অনুরোধ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অন ক্যামেরায় চলে এসেছি, অনলাইন ক্লাস ছেড়ে দিয়ে, যে সরাসরি যদি একটা ভিডিও করে দেওয়া যায়, আপলোড করে দেওয়া যায়। আজই হয়তো করে আজই আপলোড করে দেবো, কালকে হয়তো সকাল 9টায় তোমরা দেখতে পারবে। সেদিক থেকে যতটা উপকার হয় ততটা উপকার হবে। সেই সংক্রান্ত বেশি কথা বলবো না, মোটামুটি কিছু কিছু না করলে যেটা নয় সেটা আমি একটু বলে দিই। সেরকম কি জিনিস বলতো বন্ধু? যেহেতু গোটা শনিবার পোস্ট হলে গোটা শনিবারটা সময় পাচ্ছ, মোটামুটি চাইলে পারে তোমরা 7-8 ঘন্টা পড়তে পারবে, যথেষ্ট। তাতে যতটা উপকার হতে পারে, কি রকম হতে পারে দেখো বন্ধু, সেটা তোমাদের বলে দিই কি রকম হতে পারে। দেখো, এক হচ্ছে, দেখো তোমাদের যদি আমি ধরে নিচ্ছি 90 নম্বরের পরীক্ষা, ক্লিয়ার? এবার দেখো, তোমাদের কিন্তু সিলেবাসটাকে ভাগ করে দেওয়া আছে। 9-10-এর একটা বাংলা সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, 10-এর সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, এদিকে প্রফেসর শঙ্কর ডায়েরি, ওইদিকে কিন্তু কনি। এটা ভাগ আছে তো বই। এরকম একটা টেক্সটে যদি আমি যাই, দেখো বন্ধু, এই যে টেক্সট, ক্লিয়ার? তাহলে টেক্সটে কিন্তু একটা 9-এর টেক্সট আছে আর একটা কিন্তু 10-এর টেক্সট আছে। এটা কি? এই টেক্সটটাকে আমি ধরছি কিন্তু সাহিত্য সঞ্চয়ন, এই টেক্সটটার কথা কিন্তু আমি ধরছি। সেদিক থেকে দেখো বন্ধু, এই সাহিত্য সঞ্চয়ন টেক্সটের কথা যদি ধরি, আমি আগে বলি এই যে 9 এবং 10, এই টেক্সটটাকে আমি বলবো 100% ব্যাপক করে পড়ো, ব্যাপক করে পড়ো এই টেক্সটটাকে। এর মধ্যে আবার টেক্সটের মধ্যে একটু ক্যালকুলেশন করতে হলো। সেটা কি বলতো? এই যে 9-10-এ যত মুসলিম রাইটার আছে, যদিও রাইটারদের আগে এরকম তকমা লাগানো উচিত না, লেখক তো লেখক, সাহিত্যিক তো সাহিত্যিক, তাদের কোনো জাত হয় না। তবুও আমি বলছি বন্ধু সুবিধার জন্য যে দেখো, যেহেতু পরীক্ষার নাম এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, সেই ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস এখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের যারা লেখক আছেন, ঠিক আছে, আমি বলছি সাহিত্যিকদের জাত হয় না, অর্থাৎ তাদের লেখা যারা পাঠ্য আছে সেটা বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজ, ক্লিয়ার, জসিমউদ্দিন, এই যে যাদের এসব লেখা পাঠ্য আছে তোমাদের এই ক্লাস 9-10-এ, তাদের টেক্সট, কবিতা হোক, গদ্য হোক, পদ্য হোক, নাটক হোক, একবার ব্যাপকভাবে পড়ে রাখো। আমার দৃঢ় বিশ্বাস সেখান থেকে বেশি পরিমাণ কোশ্চেন কিন্তু হিট হবে। ফলে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হতে পারো, এটা আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আমি বলবো এই জায়গাটা তোমরা মাথায় রেখো, এই জায়গাটা মাথায় রেখে কিন্তু এটা করার চেষ্টা করো। অনেকটাই কিন্তু তোমাদের পক্ষে কিন্তু সুবিধা এতে হতে পারে। ফলে এই যে টেক্সট 9-10-এর যে সাহিত্য সঞ্চয়, সেই টেক্সটের উপর জোর দেবে, ক্লিয়ার বন্ধু? তাহলে কিন্তু অনেকটা সুবিধা। এবং শুধু তাই নয়, সেখানে মুসলিম রাইটার যারা আগে তাদের বেশি জোর দেবে, তারপরে সেটা হয়ে যাওয়ার পরে বাকি যে টেক্সট আছে সেটা জোর দেবে। তাহলে প্রফেসর শঙ্কু, সাহিত্য সম্ভার, ক্লিয়ার, তোমার আমার সাহিত্য যেটা পড়ে থাকলো কোনি, এইগুলো কি করব? এইগুলো নতুন করে পড়ার কোনো দরকার নেই, জোর দেওয়ার কোনো দরকার নাই। উপরে যেটা পড়া সেটা করবে, বাকিটা করবে না। সেখান থেকে প্রশ্নের পরিমাণ কম হবে বলে আমার মনে হয়। তারপরে সাহিত্য সম্ভার যদি পড়তে হয় 9-10-এর ইংলিশ মিডিয়ামের, তাহলে সেখান থেকে মুসলিম রাইটার যারা আছে অনলি সেই কটা পড়ো, বাকি কটা পড়ার কোনো দরকার নেই।
কারণ দুটো তত্ত্ব, এক প্রশ্ন কম আসবে, ওখান থেকে প্রশ্ন এলো দুটো একটার বেশি আসবে না আমার ধারণা। আবার দ্বিতীয়ত তোমাদের তো নেগেটিভ আছে, মাইনাস আছে, এই দুটো ভুল করলে পরে 1 নম্বর যদি কেটে নেওয়া হয়, তাহলে ভাবো দুটোর জন্য 1 নম্বর যদি কেটে নেওয়া হয়, তাহলে আমি ধরবো যে এই প্রশ্নটা পারিনি, তাই আমি করিনি, নেগেটিভ খেলবো না আমি। ফলে আমার অত বোঝা চাপাতে গিয়ে কোনো লাভ নাই, কারণ পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই 9 এবং 10 সাহিত্য সঞ্চয়ন 9 এবং 10-এ যেটা পাঠ্য আছে সেখান থেকেই বেশি পরিমাণ আসবে বলেই কিন্তু আমার মনে হয়। ক্লিয়ার বন্ধু? তাহলে টেক্সটের জায়গাটা খতম। এবার চলে যায় কিন্তু সাহিত্যের ইতিহাস। এই যে সাহিত্যের ইতিহাসের যদি যাই, ক্লিয়ার, সাহিত্যের ইতিহাস। এবার দেখো এই সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও আমি একটু বলি, যেহেতু মুসলিম সাহিত্য তোমাদের আলাদা করে পাঠ্য আছে, মুসলিম রাইটারদের যেহেতু এমএসসি বলে ইনক্লুড করা হয়েছে, দেখো মুসলিম সাহিত্য আলাদা করে পাঠ্য আছে, ইউসুফ জুলেখা, তোমরা জানা পাঠ্য আছে, লাইলা মজনু, মদি মালতী, এই যে যেসব পাঠ্য আছে, সৈয়দ মুস্তফা মানে তোমার রোসাং রাজসভা দৌলত কাজী, ঠিক আছে, সৈয়দ আলোয়াল, এটা তো পাঠ্য আছে। তাহলে যেহেতু এমএসসি পরীক্ষা, আমি বলবো সেখানটায় প্রেসার ক্রিয়েট করো, সেখানটায় বেশি করে পড়ো। ক্লিয়ার? অর্থাৎ তাদের সাহিত্যটা বেশি পড়ো। দেখো ইনক্লুড করা হয়েছে, বেগম রোকেয়াকে ইনক্লুড করা হয়েছে, সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলী। ক্লিয়ার? অর্থাৎ এদের তো যোগ করা হয়েছে, এদের সিলেবাসে যোগ করার মানে কি, এখান থেকে প্রশ্ন হবে বলেই তো এসএসসির সঙ্গে নতুন করে এখানটা যোগ করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন বলে। সুতরাং এই সংক্রান্ত যারা লেখক আছে, বেগম রোকেয়া, সৈয়দ মুস্তফা আলী, ঠিক আছে, সৈয়দ মুস্তফা সিরাজ, মীর মোশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম, যারা তোমাদের সাহিত্যের ইতিহাসে এরকম পাঠ্য রয়েছে, তাদের সাহিত্যটাকে একবারে গুলে খেয়ে ফেলো, সেখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসবে বন্ধু। তাহলে বাকি করবো না? কেন করবে না? রবীন্দ্রনাথ মাইলস্টোন, তাকে তো করতেই হবে, না করা তো অপরাধ। ফলে এরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাইলস্টোন, ফলে এরকম যেগুলো রয়েছে তাদের তো একটু করতেই হবে। কিন্তু মুসলিম সাহিত্যিক যারা রয়েছেন তাদের সাহিত্যটাকে গুলে খেতে বলছি, কারণ সেখান থেকে প্রশ্নের পরিমাণ বেশি হবে। মুসলিম রাইটারদের কাছ থেকে যদি 90টা কোশ্চেন এটা থাকে, বাকি যারা রাইটার পড়ে আছে তাদের কাছ থেকে কিন্তু 10খানা কোশ্চেন আসবে। সেদিক থেকে বন্ধু, যেহেতু পরীক্ষাটা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, তাই আমার যুক্তিটা ওখানে, যদি এসএসসি হতো তাহলে আমি এই যুক্তিটা কিন্তু দিতাম না। তোমাদের উপকারের জন্য কিন্তু আমি এই যুক্তিটাকে কিন্তু হাজির করছি। ক্লিয়ার? ফলে সেই দিকে কিন্তু তোমরা প্রেশার ক্রিয়েট করবে যে সাহিত্যের ইতিহাসও যখন পড়বো তাদের সাহিত্যটাকে কিন্তু ভালো করে পড়বো। আর বাকিদের কেন পড়বো না? বাকিদের কি করবে? প্রথম কোনটা, শেষ কোনটা, শ্রেষ্ঠ কোনটা, বা পুরস্কার যদি পেয়ে থাকে কোন গ্রন্থের জন্য পুরস্কারটা পেয়েছে, বা ওই গ্রন্থ যদি কারারুদ্ধ হয়েছে কিনা, নতুনত্ব কোনো জিনিস সৃষ্টি করতে পেরেছে কিনা, এরকম যদি কিছু থাকে তবে সেই গ্রন্থগুলো তোমরা মুখস্থ করবে, বাকি গোনার কোনো দরকার নেই। বোঝা গেল? ধরো আমি একটাকে ধরেই নিলাম, একটাকে আমি ধরে বলছি, তারা মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথম অতসীময়ী গল্প নিয়ে আবির্ভাব, ঠিক আছে, পড়বো, কোন পত্রিকায় পড়বো, কি নামে পড়বো, প্রথম উপন্যাস কোনটা সেটা আমি পড়বো, জননী না দিবারাত্রি কাব্য কোনটা আগে লেখা ছিল, কোনটা পত্রিকায় আগে প্রকাশ পেয়েছিল, কোনটা গ্রন্থকারে আগে প্রকাশ পেয়েছিল, শেষ কোনটা, শ্রেষ্ঠ কোনটা, ক্লিয়ার, আঞ্চলিক কোনটা, ফ্রয়েডীয় মনস্তত্ত্বের মধ্যে কোনটা, এই যে ব্যাপার গোনা। তারাশঙ্কর প্রথম কোন গল্প নিয়ে আবির্ভাব, শ্রেষ্ঠ গল্প কি বা শ্রেষ্ঠ উপন্যাস কি, কার জন্য তিনি জ্ঞানপীঠ পেল, বাংলা সাহিত্যে প্রথম কে জ্ঞানপীঠ পায়, ঠিক আছে, এই যে তোমার আঞ্চলিক উপন্যাস কেনে লেখা, রায়ের উপকার কাকে বলায়, এই যে যাদের নামের সঙ্গে যেগুলো ওতপ্রোতভাবে যুক্ত, যেগুলো বাংলা সাহিত্যকে একটা নতুনত্ব দিয়েছিল, একটা নতুন আলো দান করেছিল, বাংলা সাহিত্য যার দ্বারা সমৃদ্ধি লাভ করেছিল, তাকে তো জানতে হবে। বিভূতিভূষণ পড়বো, পথের পাঁচালী জানবো না, হতে পারে, এটা অপরাধ নয়, আমাকে তো ভাবতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় পড়বো, আমি পুতুল নাচের রীতিকথা পড়বো না, আমি পদ্মা নদীর মাছি জানবো না, এটা হতে পারে কখনো? এই জিনিসগুলো তো বন্ধু বুঝতে হবে। অর্থাৎ যেটা আমি পড়বো তার সম্পর্কে যেটা একান্ত জানা প্রয়োজন তাকে তো আমার জানতেই হবে, না জানা তো অপরাধ। আমি বলছি না তো খুঁটিয়ে জানি গিরিশচন্দ্র পড়বো অথচ প্রফুল্ল জানবো না, অথচ বলিদান জানবো না, এটা হতে পারে কখনো? আমি ডিএল রায় পড়বো, আমি শাহজাহান জানবো না, আমি নূরজাহান জানবো না, এটা হতে পারে কখনো? আমি দীনবন্ধু পড়বো, আমি নীলদর্পণ জানবো না, আমি বিয়ে পাগলা বুড়ো জানবো না, আমি মধুসূদন পড়বো, আমি মেঘনাথ বধ জানবো না, আমি বুড়ো শালিকের ঘাড়েরও জানবো না, আমি পদ্মাবতী জানবো না, এটা কি করে হয়? অর্থাৎ যার নামের সঙ্গে যেটা যায়, বাংলা সাহিত্যে নতুনত্ব এনেছে, একটা পাঠক নতুন দিশা পেয়েছে, বীরাঙ্গনা কাব্য, মধুসূদন মানে বীরাঙ্গনা, বাংলা সাহিত্যের প্রথম নারী জাগরণের বিরাট বড় একটা কাব্য,
পড়বো না, পত্রকাব্য পড়বো না, জানবো না, হতে পারে। এই জিনিসগুলো বুঝতে হবে। জন্ম মৃত্যু সালের ক্ষেত্রে আমি বলবো বন্ধু, মুসলিম রাইটারদের আগে মুখস্থ করো, আগে তাদের জন্ম কবে, মৃত্যু কবে, এটা মুখস্থ করে ফেলো। তারপরে বাকি যদি পারো, যত পারবে তত তো ভালো, এদেরটাকে আগে আত্মস্থ করো। আমার বক্তব্য কিন্তু সেখানটায়। আমার দৃঢ় বিশ্বাস, এই যে ট্যালিটা যদি করে থাকি, আমার ধারণা ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন হবে, সব থেকে বেশি প্রশ্ন হবে কিন্তু ব্যাকরণ থেকে। তারপরে আমার ধারণা প্রশ্ন হবে কিন্তু সব থেকে বেশি টেক্সট থেকে। তারপরে আমার ধারণা প্রশ্ন বেশি হবে কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে। তারপরে কিন্তু এই তিনটে জায়গাকে ভালো করে আত্মস্থ করো, তাহলে বাকি পড়ে থাকলো কি? আন্তর্জাতিক সাহিত্য পড়ে থাকলো, ক্লিয়ার। বঙ্গানুবাদ পড়ে থাকলো, ক্লিয়ার। ঠিক আছে, ফলে এই যদি জায়গাটা যে সেখান দিয়ে প্রশ্ন আসলে একটা বা দুটো, হাতে গোনা 2-4টে প্রশ্ন, ফলে সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি জানি তো নেগেটিভ আছে, আমি জানো পারিনি, নেগেটিভ আছে, করিনি, আমি ছেড়ে দিয়েছি। সুতরাং আমি ওটাকে, এই যে আমি পড়তে গিয়ে, সাহিত্য সম্ভার পড়তে গিয়ে, আমি ইংরেজি অনুবাদ পড়তে গিয়ে, আমি আন্তর্জাতিক সাহিত্যের দাঁত ভাঙা জিনিসগুলো পড়তে গিয়ে, নাম জীবনে শুনিনি, তার পিছনে এখন এই অসময়ে প্রেশার ক্রিয়েট করতে গিয়ে আমি বাকি আমার জানাটা ভুলে যাব, এটা তো হতে পারে না। ফলে আমার এখন এসেন্সিয়াল একদিনের জন্য, এই একটা দিনের জন্য আমি কিভাবে কি প্রস্তুতি নেব, সেটা তো আমাকে জানতে হবে, সেটা তো করতে হবে। সেই কারণেই কিন্তু আমার এটা বলার বন্ধু। আর তোমরা জানো যে পরীক্ষার সময় অনেক বিভ্রান্তি তৈরি হয়, ফলে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি কি হতে পারে, আমার ইউটিউবে যাবে, আজ থেকে মোটামুটি 1 বছর আগে দেখবা পোস্ট করা আছে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি, সেখানটায় পাবে, ভিডিওটা দেখে নিও। কিংবা অজানা এমসিকিউর কিভাবে সঠিক উত্তর করা যায়, সেখানে 1 বছর আগে দেখবো আমার পোস্ট করা আছে, একটু খেয়াল করবে, সেটা তোমরা দেখে নিও, তাহলে অনেকটা কিন্তু উপকার কিন্তু তোমাদের হবে। বোঝা গেল? এইবার আসি, নেগেটিভ মার্ক যেহেতু আছে, তাহলে আমি কি করব বা করব না, কটা উত্তর করব বা করব না। দেখো বন্ধু, প্রত্যেকের জন্য কিন্তু বলছি যে কটা আমার করা উচিত, কটা করা উচিত নয়। তবে 15 মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, এই যে শিক্ষা, এই শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তো এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। দেখো বন্ধু, যেটা বলছিলাম কটা কোশ্চেন উত্তর করবে বা করবে না, দেখো যে 90টা নেগেটিভ মার্ক আছে, দুটোই কিন্তু 1 নাম্বার কাটা যাবে দুটো ভুল করলে। আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি, আমি বলছি না যে 100% মিলবে, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। অনেককে দেখেছি ডাহা মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা উত্তর বলে, জাস্ট কি ভিউজ বাড়ানোর জন্য, জাস্ট তার ভিডিওটা ভাইরাল করার জন্য। কিন্তু আমি শিক্ষা নিয়ে ছেলে খেলা করতে বসিনি বন্ধু। আমি একটা কথা বলার আগে 100 বার ভাবি, আমি যে কথাটা বলছি ভুল বলছি না তো, মিথ্যা বলছি না তো, আমার কথার দ্বারা আমার ছেলে মেয়েগুলো উল্টো পথে চালিত হবে না তো, ভিন্ন পথে চালিত হবে না তো, তারা আমাকে যারা ফলো করে তাদের বিপদ আমি বাড়িয়ে দেব না তো। সেই কারণে কিন্তু আমি কখনো বন্ধু ভুলভাল কথা বলার চেষ্টা করি না। আমি আপ্রাণ যদি উত্তর বলি 100টাই কিন্তু সঠিক উত্তর বলার কিন্তু চেষ্টা করি। কখনোই ভিউজ বাড়ানোর জন্য, কিছু করার জন্য আমি রংচং মাখিয়ে না, আমি থাম্বনেলও করি না, রংচঙের কথা আমি লিখিও না। আমার যতটা সঠিক উত্তর নিট অ্যান্ড ক্লিন, আমি সেইভাবেই কিন্তু কথা বলি। তোমাদের উপকার হোক, ক্ষতি আমার হোক, আমার দরকার নেই ভিউজ, আমার দরকার নেই ভাইরালের, আমার ছেলে মেয়ে উপকার হচ্ছে কিনা সেটা দেখি। উপকার যদি হতে থাকে, একদিন না একদিন কিন্তু তোমাদের ভালোবাসাকেই আমাকে একটা জায়গায় কিন্তু পৌঁছে দেবে। আমি সেই দিনের জন্য কিন্তু ওয়েট করছি। তাই তোমাদের সঙ্গে প্রতারণা না করে কিভাবে সঠিক কথা সঠিকভাবে বললে তোমাদের উপকার হতে পারে, সেই কথাটাই কিন্তু আপ্রাণ বলার চেষ্টা করি। দেখুন, 90টার মধ্যে আমার ধারণা মোটামুটি ভাবে 60 থেকে 65টা যদি সঠিক উত্তর করতে পারো, ঠিক আছে, তাহলে আমি বলবো আর নেগেটিভ খেলো না। 60 থেকে 65টা তোমার যদি মনে হয় তুমি 100% সঠিক উত্তর করেছো, তাহলে নেগেটিভে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার বিশ্বাস এতেই তুমি চাকরি পাবে, এতেই তুমি চাকরি পাবে। যেহেতু নেগেটিভ আছে, ভেবে দেখেছো দুটোই ভুল একটা, ক্লিয়ার। তাহলে ভাবো 90টা অ্যান্সার করার ক্ষমতা কারো নেই, এটা ভাবতে হবে। আমি ধরে নেবো সর্বোচ্চ 80টা কোশ্চেন পারবে, তাহলে 80টা কোশ্চেন যে পারবে, 80টা দাগালেও 100% কেউ বলতে পারবে না 80টাই ঠিক হবে, সেখানে একটা দুটো ভুল বেরোবে। যদি আমি ধরে নিই 4টে ভুল বেরোয়, তাহলে 80 থেকে যদি 4 ভুল চলে যায়, তাহলে তাকে 76। এই 4টে ভুল যাওয়ার জন্য আরো 2 নম্বর তার কাটা হবে, আরো 2 চলে এলো, তাহলে দেখো 74। তাহলে যে ফার্স্ট হবে সে পাবে কিন্তু 74। এটা ভেবেছো? যদি সর্বোচ্চ নাম্বারটাও ধরি, তাহলে সেই ক্ষেত্রে তুমি 60 থেকে 65 করলে কি তুমি টিকে যাবে না? অবশ্যই টিকে যাবে। তাই আমি বলবো 60 থেকে 65 কেউ যদি 100% সঠিক উত্তর করে ফেলো, আর নেগেটিভে রান করো না।
কোটার ক্ষেত্রে হয়তো একটু কম আসতে পারে, কোটার ক্ষেত্রে হয়তো 60 বা একটু নেমে হয়তো 58 বা 55 এরকম একটা জায়গায় কিন্তু হতে পারে। তাই বলবো এরকম পারলে পরে আর তোমরা নেগেটিভ খেলো না, নেগেটিভ খেললেও বেশি হলে 5 থেকে 10টা। তবুও যদি তোমার মনে হয় যে নেগেটিভে খেলছি 80% যদি মনে হয় না আমি সঠিক উত্তর জানি এটাই হবে, তবেই কিন্তু বন্ধু নেগেটিভ খেলো, কিন্তু তার বেশি খেলো না। একটু ভেবেছো দুটোই ভুল করলে 1 নাম্বার কাট, 3টেও নয় 4টেও নয়, 4টেই যদি একটা হতো তাও বুঝতাম, 3টে একটা হলে তাও অনেকটা, কারণ দুটো একটু ভাবো তো বন্ধু, অর্থাৎ 70% ভুল উত্তর থাকে আর মাত্র 30% সঠিক উত্তর থাকে, তাহলে ভুলের টেন্ডেন্সিটাই আমাদের বেশি না? তাহলে ভুল দেখানোর টেন্ডেন্সিটা বেশি হয়ে যাবে না? তাহলে আমি ভুলে যাব কেন? সেই কারণে আমি বলবো যদি সঠিক উত্তর জানা থাকে, যদি দেখে যাচ্ছ 60 ক্রস করে যাচ্ছে, তারপরে আর খেলো না। যদি খেলতে হয় 5 থেকে 10টার বেশি নয়, তাহলে বিপদ কিন্তু তোমার বেড়ে যেতে পারে। এই 60 থেকে 65 যদি ঠিকঠাক খেলতে পারো, আমার দৃঢ় বিশ্বাস এতেই কিন্তু তুমি ডাক পাবে। আর এরপরে যদি মনে হয় তুমি বেশি করো, অবশ্যই বেশি করবে, বেশি করাটা তো অপরাধ নয়। তোমার যদি 100% সঠিক উত্তর মনে হয়, অবশ্যই তুমি বেশি করবে। কিন্তু একটু ভাববো এসএসসির সিলেবাস যেটা দেওয়া আছে, হ্যাঁ এই সপ্তসাগর, হ্যাঁ সপ্তসাগর পার, সপ্তসাগর তো কম হয়ে গেল, এই যে 5টা যে মহাসাগর আছে তার থেকে বেশি সাগর, নেট সেটের থেকে এটা কত কম নয়। একটু ভাবো 9-10 সাহিত্য সঞ্চয়ন, আবার 9-10 প্রফেসর শঙ্কু, আবার কোনি, আবার এতে ইংলিশ মিডিয়ামের সাহিত্য সম্মান 9-10 একটু ভাবো টেক্সট এত গোনা। সাহিত্যের ইতিহাসে তো মা বাবা নাই, গদ্য সাহিত্যিকদের 10-12টা মানে গদ্যকার প্রবন্ধকার আছে, নাট্যকার আছে, ঔপন্যাসিক আছে, ছোট গল্পর মধ্যে ঢুকে আছে, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা আন্তর্জাতিক সাহিত্য আছে, আবার ভারতীয় সাহিত্য আছে, হিন্দি সাহিত্য আছে, উর্দু সাহিত্যিক আছে, ইংলিশ সাহিত্যিক আছে, একটু ভাবো বঙ্গানুবাদ আছে, হোল ব্যাকরণটা আমাদের কিন্তু রয়েছে। বলো সম্ভব? এত বড় একটা সিলেবাস থেকে যদি সামান্য এই 90টা নম্বরের প্রশ্ন হয় এবং তাতে যদি তোমার এই টোটাল মুখস্থ করে যেতে হয়, সম্ভব? টোটালটা কমন পাবে তুমি? হতে পারে না। ফলে আমি 90টার মধ্যে 80টার বেশি পারবো না, এটাকে কিন্তু আমাকে ধরে নিতে হবে। সেদিক থেকে বন্ধু যদি তোমরা 60 থেকে 65 সঠিক উত্তর করে ফেলো, তারপরে নেগেটিভ খেলতে যেও না। যদি মনে হয় যে 80% সঠিক উত্তর তোমার জানা আছে, যে নেগেটিভ যেটা খেলছো 80% ধারণা এটাই, তবে যাও, তাছাড়া যেও না। তবুও গেস করে 5 থেকে 10টার বেশি বন্ধু যেও না, এতে বিপদ কিন্তু বেড়ে যেতে পারে। দেখা গেল কাট অফ মার্ক এমন জায়গায় গেল, তুমি যদি নেগেটিভ না খেলতে, তখন হয়তো তুমি দাঁড়িয়ে যেতে পারতে। নেগেটিভ খেলার জন্য আরো নিম্নগামী হয়ে যাওয়ার জন্য বিপদটা কিন্তু বেড়েছে। দেখো দুটো ভুল করলে একটা ভুল, ধরো আমি দাগালাম, আমি আন্দাজে 6টা দাগালাম, 6টার মধ্যে দেখা গেল আমার এই যে 6টা দাগালাম, 6টার মধ্যে দেখা গেল আমার 3টে মিলেছে আর 3টে কিন্তু মেলেনি। ঠিক আছে, তাহলে 3টে মিলার জন্য আমি কত পাবো? এই যে 3টে মিলেছে বলে আমি 3 পেলাম, ঠিক আছে। আবার 3টে মেলেনি বলে আমি কত পাবো? দেখো 2 এর জন্য 1 নাম্বার কাটা, ঠিক আছে। আবার এই যে এর জন্য আরেক নাম্বার কাটা, তাহলে আমার এক্সট্রা কত যোগ হচ্ছে? 1.5। যদি আমার 50-50% হয়, আর যদি কেসটা উল্টে যায় কোনো কারণবশত, একটা একদিকে কমে গেল কোনো কারণবশত, এই দিকে কমে গিয়ে এইদিকে বেড়ে যায়, তাহলে কি বিপদ হবে বুঝতে পারছো? এইদিকে কমে গিয়ে যদি এইদিকে বেড়ে যায়, তাহলে এইদিকে 3-এর জায়গায় কত হয়ে যাবে বলো তো? 2, আর এখানটা 2-এর জায়গায় কত হয়ে যাবে বলো তো? 2.5। অর্থাৎ নেগেটিভে তুমি রান করতে থাকবে। ফলে আন্দাজে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা পড়াশোনার সঙ্গে রিলেটেড, তাদেরই গেস করাটা অনেক ক্ষেত্রে লেগে যাবে। কিন্তু যারা পড়াশোনার বাইরে আছো, আন্দাজে গেস করতে যাবে, তাদের পক্ষে কিন্তু কখনোই কিন্তু লাগানোটা অসম্ভব। দুটো একটা কপাল গুনে লাগতে পারে, আঙুল টান দিলাম, নাকের এইদিকে গেলে এ, নাকের এইদিকে গেলে বি, নাকের এই বরাবর থাকলে সি, একটা দুটো হতে পারে, সবকিছু কিন্তু হয় না। যদি এইভাবে সবকিছু করা যেত, তাহলে দুনিয়ায় অনেক কিছু অনেকেই কিন্তু করে ফেলতো। সম্ভব না। দীর্ঘ বছরের পর বছর পড়াশোনা করে যারা কিছু করতে পারছে না, তারা 2-1 দিন পরে পরীক্ষা হলে গিয়ে অনেক কিছু করতে পারবে। ভাগ্য অতটা? তাহলে তো ভগবান মিথ্যা, উপরওয়ালা মিথ্যা। বলছে কর্মই তোমার পরিচয়। কর্ম কি মানে তোমার ফল, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তুমি সারা বছর পড়াশোনা করলে না, তুমি পরীক্ষা হলে গিয়ে 2 দিন পরে গিয়ে ফলে পরিচয় হতে পারে না, তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। পরিশ্রম তো বাবা একটা করতে হবে, তারপর তো তুমি নিট ফলটা পাবে। তাই আমি বলবো বন্ধু, যে তোমরা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে একদিন যেহেতু আছে, কদিন বাকি আছে, 1-2 দিন, এই 9-10 সাহিত্য সঞ্চয়নটা ভালো করে পড়ো। তার মধ্যে মুসলিম রাইটারদের লেখাগুলো ভালো করে পড়ো, সাহিত্যের ইতিহাসে তারপরে মুসলিম রাইটারদের গুলো ভালো করে পড়ো, তারপর বাংলা সাহিত্য মাইলস্টোনকারী যেসব গ্রন্থ রয়েছে সেসব একটু ভালো করে জানো।
তারপরে ব্যাকরণটাকে ভালো করে আত্মস্থ করো, কারণ ব্যাকরণ থেকেও আমার ধারণা প্রথম ফার্স্ট চান্স ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসবে। তাই ব্যাকরণটা মুখস্থ জিনিস নয়, বোঝার জিনিস। এত সারা বছর ধরে যেটা আত্মস্থ করে আছো তাকে নতুন করে দেখার কিছু নেই। পরীক্ষার হলে খুব ব্রেন শান্ত রেখে এটা করার চেষ্টা করবে, কারণ প্রথমে একবার ভুল দাগিয়ে দিলে কিন্তু বিপদ, ফলে ভুল দাগানোর চেষ্টা করবে না। যেটা হবে তার পাশে ডট দিয়ে রাখো, ডট ডট দিয়ে তারপরে গোলটা কিন্তু পূরণ করবে। ফট করে পূরণ করে দিয়ে দেখবে এই রে যা কি হয়ে গেল, পাশেরটা হতো। একবারে সুন্দর করে আঙুল মেপে মেপে করার চেষ্টা করবে, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার হলো ওই 1.5 ঘন্টা যদি তুমি ঠিকঠাক টাইমটাকে ব্যবহার করতে পারো, তাহলে জানবে কিন্তু তোমার জীবনের একটা ভালো কিছু হতে চলেছে। আর ওই 1.5 ঘন্টাটাকে যদি ঠিকঠাক ভাবে তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করতে না পারো, তাহলে কিন্তু খুব চাপ। আমি একটা কথাকে খুব মানি যে সময়ের সঠিক ব্যবহার আর সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্ত কোন সময় দাঁড়িয়ে কি নিতে হবে আর সময়ের সঠিক ব্যবহারটা যদি করতে না জানো, জীবন কিন্তু দই দই আর দই হয়ে যাবে। ফলে পরীক্ষার ওই 1.5 ঘন্টা সময়টা ঠিকঠাক ভাবে ব্রেনকে, মাথাকে, বুদ্ধিকে শান্ত রেখে নিজের যে তীক্ষ্ণতা, তুমি নিজেকে পণ্ডিত মনে করো। আমাদের সবাই তো পৃথিবীতে নিজেকে পণ্ডিত মনে করে, এত পণ্ডিত ওরা ভাবে আমি দুনিয়াকে উল্টে দেব, এত পণ্ডিত ভাবে। তাই পরীক্ষার হলে ওই পাণ্ডিত্যটা ওই 1.5 ঘন্টায় বের করে উজাড় করে খাতায় তুলে দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু উপকারটা তোমারই কিন্তু হবে। যাই বন্ধু, ভিডিও কিন্তু আর দীর্ঘায়িত করব না, মোটামুটি আপ্রাণ চেষ্টা করলাম সংক্ষিপ্ত গোটা 10-15-20 মিনিটের মধ্যে যতটা সম্ভব তোমাদের উপকারে লাগতে। তারপরে কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেবো। আজকে তোমাদের সুবিধার্থের যে আলোচনা ক্লাসটা এই পর্যন্তই। প্রত্যেকেই ভালো থেকো, নমস্কার বন্ধু।